মেঘালয় ভ্রমণের দ্বিতীয় দিনে ঘুরতে ঘুরতে আমরা এমন একটি জায়গায় এসে উপস্থিত হলাম যেখানে আমাদের মনে হলো হ্যাঁ, এটাই তো মেঘেদের ঠিকানা। এ যেন সবুজ প্রকৃতি, আঁকা বাঁকা নদী, খামখেয়ালি মেঘ আর দুরন্ত ঝর্ণারা একসাথে মনের সুখে বাস করছে। এটি হলো মেঘালয়ের 3 পাহাড়ের মধ্যে একটি জয়ন্তিয়া। প্রকৃতি এখানে এতই উদার যে প্রতিটি কণায় মিশে আছে সৌন্দর্য। ঝর্ণারা এখানে এতই দুরন্ত যে তাদের দুরন্তপনায় আপনি স্তম্ভিত হয়ে যাবেন। নদীরা এখানে এতই স্বচ্ছ যে তাদের দেখলে স্ফটিক ভেবে ভুল হতে পারে। আর বোধহয় এই এত সুন্দরের যাতে কোনো নজর না লাগে সেই জন্যই কড়া পাহারায় চারিদিক ঘিরে আছে মেঘেদের দলেরা। এই অপূর্ব পশ্চিম জয়ন্তিয়া পাহাড়ি আজ আমরা আপনাদের ঘুরিয়ে দেখাবো, সঙ্গে থাকুন। মেঘালয় ভ্রমণের দ্বিতীয় দিনে আমাদের ইচ্ছা ছিল আজকে লাইটলুম ও নংজরং দেখে তারপর ফেফে ঝর্ণা হয়ে চলে যাব স্ননপেডেংয়ে। এদিকে আজ সকাল থেকেই আকাশ মুখ ভার করে বসে আছে। এই কারণে একদিকে যেমন দেরি হয়ে গেল, অন্যদিকে তেমন বিকালের দিকে এমন আবহাওয়ায় ঝর্ণায় গিয়েও কোনো লাভ নেই। সেই কারণে আমরা ঠিক করলাম আজ এইখানেই, এই ঝর্ণার কাছেই রাত্রিবাস করা যাক। এই রুমটাতে আমি আছি। একটা ছোট্ট বেড দিয়েছে আর এই হচ্ছে ঘর আর এই হচ্ছে বাথরুম। বাথরুমটা পরিষ্কার সুন্দর, ছোট্টর মধ্যে। আসলে কি হয়েছে, আমি তো আজকে স্ননপেডেং এর দিকে যাচ্ছিলাম, কিন্তু নংজরং এ মানে ওয়েদারটা এতটাই খারাপ হয়ে গিয়েছিল, লাইটলুম আর নংজরং এ এতটা ওয়েদার খারাপ হয়ে গিয়েছিল, তা আমি অনেকক্ষণ ওয়েট করছিলাম যাতে একটু ভিডিও শুট করতে পারি। ওখানে প্রায় 1 ঘন্টা বসেছিলাম। তারপরে নংজরং এর ওখানটায় বেশ কিছুক্ষণ বসেছিলাম। নংজরং এর তো ওপরটাতে তো মেঘ, নিচটাতে আবার তারপরে নিচে এসে একটু শুট করলাম। না তো কিছু না নিজে দেখতে পাবো না আপনাদেরকে দেখাতে পারবো জায়গাটা। আর এখন তো বর্ষার সময়, সেই জন্য তো খুব মেঘ। তা এখান থেকে স্ননপেডেং হচ্ছে আর 38 কিলোমিটারের মতো, ওই ধরুন 1 ঘন্টা 15 মিনিট সময় লাগবে। এবার যাওয়ার পথে আজকে ফেফে ফলসের ওপর দিয়ে যাচ্ছি, ফেফে ফলস সামনে। তো ফেফে ফলস আর ক্রাংসুরিটা দেখে ভেবেছিলাম স্ননপেডেং চলে যাব। তো এখন যদি স্ননপেডেং চলে যাই তাহলে আবার আমাকে ব্যাকে আসতে হবে, তারপরে এসে আবার দেখে আবার যেতে হবে। তো সেই জন্য এই ফেফে ফলসের সামনে একটা খুব সুন্দর একটা হোটেলই বলবো, হোটেল ক্যাম্পিং সেসবের ব্যবস্থা আছে একদম নদীর পাড়ে, খুব সুন্দর। তা আমি যখন এসেছিলাম তখন হালকা হালকা দেখা যাচ্ছিল। কাল সকালবেলায় আপনাদের লোকেশনটা দেখাবো, একদম নদীর পাড়ে। তো এখানে ওই 3500, 2500 আর একটা 2000-এর আছে রুম। তা আমি 2000 একটা নিয়েছি। রাত্রে এখানেরই রেস্টুরেন্ট থেকে খাওয়া দাওয়া সেরে নিলাম। খাবারের স্বাদ ও পরিমাণ দুই বেশ ভালো, আর দামও ঠিকঠাক। এই গ্রামাঞ্চলে আবার একটু বিদ্যুতের সমস্যা রয়েছে, তবে রাত্রি 10টা পর্যন্ত জেনারেটর চলে, আর তাতেই আমার ক্যামেরার জিনিসপত্র ভালো করে চার্জ দিয়ে শুয়ে পড়লাম। সকালবেলায় ঘুম থেকে উঠে চারপাশ দেখে আমার মনটা খুশিতে ভরে গেল। চারিদিকে সবুজ ধানক্ষেত আর তৃণভূমি, এরই মাঝে একটি স্বচ্ছ আঁকা বাঁকা নদী শান্তভাবে বয়ে চলেছে।
এই নদীটির পাশেই আমার হোটেল, আর এই নদীর আওয়াজ আমার ঘর থেকেও পাওয়া যায়। আর এই এত সবুজের মাঝে মেঘের খেলাটা একবার লক্ষ্য করে দেখুন। সুপ্রভাত। আজকে 11ই আগস্ট, মেঘালয় ভ্রমণের তৃতীয় দিন। আমি এখন আছি জোয়াই রোডে, মানে জোয়াই ডাউকির যে রোডটা, সেই রোডের একটা হোটেলে। এই হচ্ছে আমার হোটেলের লোকেশন। মেঘ দেখুন না, চারদিকে পুরো গায়ের ওপর দিয়ে মেঘ চলে যাচ্ছে। এই যেটায় আছি, যে হোটেলটায়, এই হোটেলের সামনে হচ্ছে একটা নদী আছে। এই নদীটা পার করে হাঁটা শুরু করতে হবে। এটার দুটো রাস্তা আছে, একটা আসার সময় মেন রোড দিয়ে গিয়ে গাড়ি নদীর সামনে দাঁড়ায়, আর আমার যেহেতু এই সামনেই নদী, তাই নদীটা পার করে চলে যাব। ভিজিবিলিটি মাঝে মাঝে খুব সুন্দর দেখা যাচ্ছে, আর মাঝে মাঝে এরকম সাদা হয়ে যাচ্ছে। তো আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো, যদি আপনাদের থাকতে হয় একটু ভালোভাবে সব কিছু জেনে আপনারা থাকবেন। যে রুমটায় আমি আছি সেটা 2000 টাকা ভাড়া, 2500-এরও আছে, 3500-এরও আছে। 3.5টা মনে হয় এইটা সামনে থেকে বেশ দেখলাম সুন্দর দেখতে। এই যে এই সামনের ভিউটা, সামনে নদী, এই হচ্ছে। এইবারে কি করেছি, আমি মেঘালয় ভ্রমণে আমাদের যে নূরদা আছে, আমাদের যে ড্রাইভার দাদা, তাকে বলেছি যে কোথাও যেখানে ইচ্ছা হবে সেখানে থেকে যাব। এমন কোনো ব্যাপার নয় যে থাকতে হবে, এখানে থাকতে হবে, ওখানে থাকতে হবে। তা বেশ ভালোই রুমগুলো দিচ্ছে। এর আগেরটা তো 1600 টাকায় খুব ভালো রুম পেয়েছি, এটাও 2000 টাকায় খুব ভালো রুম। এই হচ্ছে আমাদের স্যার, আসামে থাকেন উনি। তা আপনাদের যদি কখনো যোগাযোগ করতে হয় যোগাযোগ করবেন, যোগাযোগ নাম্বার আমি দিয়ে দেবো। সবকিছু ভালোভাবে জেনে তারপর বুকিং করবেন। চলুন এবার বেরিয়ে পড়ি, নৌকা চালু হয়ে গেছে। ফেফে ফলসটা করে আসি। ওখানে যেতে আমাদের প্রায় 45 মিনিট লাগবে, 1 ঘন্টা ধরুন, আবার ফিরতে 1 ঘন্টা, ওখানে আধ ঘন্টা, 2.5 ঘন্টার ব্যাপার আছে। গতকাল থেকে এখনো পর্যন্ত বৃষ্টি থামার কোনো নাম নেই। খুব হালকা হলেও বৃষ্টি সব সময় পড়ছে। ভেজা ঘাসের উপর দিয়ে নদীর ঘাটের দিকে হাঁটতে শুরু করলাম, কিন্তু এত সকালে মাঝির যে দেখা নেই। হঠাৎ নূরদা বলল, গাড়ি আমি অনেক চালিয়েছি, আজ নৌকা চালাবো। আমরা মাঝি পাইনি, আমাদের নূরদাই আমাদেরকে চালিয়ে চালিয়ে নিয়ে যাচ্ছে। বলছে চলো এইখান থেকে এইটুক আমরা চলে যাব। এই এসে গেলাম, এইখান থেকে এইটুক। আবহাওয়াটা কি আছে, ওফ দারুণ, দুর্দান্ত আবহাওয়া। 8:35-এ ট্রেক শুরু করলাম, দেখি কখন ফিরি। কটা হয়, 1.5 ঘন্টা, 9:30, 10টা, 10:30, 11টা আশা করছি। ধীরে ধীরে নূরদার সাথে আমাদের কেমন যেন একটা মনের সম্পর্ক গড়ে উঠেছে। আজকের ট্রেকেও সে এমনিই আমাদের সঙ্গ দিয়েছে। আমাদের এই লম্বা সফরে তার থাকা ও খাওয়ার ব্যবস্থা সে কিন্তু নিজেই করছে। এই মরশুমের সময়ও অনেক কমে হোটেলে থাকার ব্যবস্থাও করে দিয়েছে। মেঘালয়কে এত ভালো লাগার পিছনে এই মানুষটির কাছে থাকাটাও একটি অন্যতম কারণ। আপনারা সব কিছু ভালো করে জেনে বুঝে তারপর ইচ্ছা হলে নূরদার সাথে বুকিং করতে পারেন। তার নম্বর সহ এই ভ্রমণের অন্যান্য বিষয়গুলি দিয়ে দিলাম ডেসক্রিপশন বক্সে। দেখতে দেখতে আমরা খুব ছোট্ট একটি ঝর্ণার কাছে এলাম। এখান থেকে মিনিট 15 হেঁটে তারপর আমরা পৌঁছাবো ঝর্ণার একেবারে উপরে। তারপর সামান্য একটু ট্রেক করে পৌঁছে যাব ঝর্ণার একদম নিচে। এইটা দেখুন, যাওয়ার পথে আমরা একটা ছোট ঝর্ণা পেলাম, কিন্তু কি অপূর্ব লাগছে, চারিদিকে মেঘ, দারুণ সুন্দর লাগছে।
এই যাত্রাপথে অনেকগুলো দোকান আছে, ওই দোকানগুলোকে দেখে দেখে আমরা যাচ্ছি। আবার ওই দূরে দোকান আছে, সেই দূরে দোকান আছে। আর নদীটা পার হওয়ার জন্য আমি দেখছি ওপরে একটা ব্রিজের মতন আছে, তো এইটা দিয়ে চলে গেলে ওই সামনেই হচ্ছে বলে আমাদেরকে তো বলছিল হোটেলের প্রথমে যে আধা ঘন্টার ট্রেক। আচ্ছা গিয়ে দেখি কতক্ষণ সময় লাগে। তবে রাস্তাটা পেয়ে গেছি, আর রাস্তা এরকম একটু কাদা ছিল বৃষ্টি বলে, সেটা তো একটু হবেই। যাওয়ার পথে কি ঠান্ডা জল, একটা ছোট্ট নালাই বলবো, মানে ওই সব পাহাড় থেকে নেমে নেমে নদীটা এসে মিশেছে, সেই যেটা আপনাদের ওখানে দেখালাম, স্বচ্ছ মানে পরিষ্কার জল একদম, নিচটা পুরো দেখতে পাচ্ছি। এই কতটা ডুবছে, হাঁটুও নয়। এইটাই, এরপরে যতটা এসেছি শুধু এরকম জায়গা একটাই পেয়েছি, এরপরে যদি পাই আপনাদের বলে দেবো। কতক্ষণ এসেছি, 9:20, মানে 20-40 মিনিট আসতেই এই ফিফি ফলসের যে উপরটায় সেইখানটায় চলে এসেছি। এখান থেকে পড়ছে আর সামনেটা পুরো ধোঁয়ার মতন হয়ে আছে। নদীটা তো গতি আছে না খুব, এখন অনেক জল আছে, সেই জন্য উপর থেকে একটা ভালো হলো ফিফি ফলসের ওপরের ভিউটাও দেখতে পাবো। মানে পুরো ধোঁয়ার মতন হয়ে আছে এই জায়গাটা। বৃষ্টি পড়ছে কিন্তু মানে ছাতা খুললেও হয় না খুললেও হয়, এরকম বৃষ্টি হচ্ছে। এবার আমাদের ট্রেক শুরু হলো। এত সকাল বলে টিকিট কাউন্টারে কারো দেখাই পেলাম না। প্রায় 20 মিনিটের মতো পাহাড়ি পথে ট্রেক করে ঝর্ণার তলদেশে পৌঁছাতে হবে। এইবার সবুজ প্রকৃতিকে আরও কাছে পেতে শুরু করলাম। যত নিচে নামছি ঝর্ণার শব্দ আরও তীব্র হচ্ছে। হঠাৎ করে একটা বাঁক ঘুরে আমরা থমকে গেলাম। দেখি সেই শান্ত নদীটাই রুদ্র রূপ ধারণ করে নিচে ঝাঁপিয়ে পড়ছে। আমি যখন এখানে এসে পৌঁছেছি তখন ওই 10টার মতন বাজে, খুব বেশি সময় লাগেনি। এবার উঠতে কিন্তু কষ্ট হবে, অনেকটা চড়াই। আর গাড়ি করে যে রাস্তাটা ছিল সেটা ওদিকে, আমরা এটা দিয়ে এলাম, যেহেতু এখন ওইটা বন্ধ আছে ওই জন্য আমরা এটা দিয়ে এলাম। ওটা দিয়ে আসলে অনেকটা বেশি ট্রেক করতে হবে। এত সুন্দর লাগছে, দারুণ দারুণ সুন্দর, অপূর্ব। যখন বর্ষাকাল হয় না, যখন জল কম থাকে, তখন এই মাঝখানটাতে পুরো নীল দেখায়, একদম জলটা এত স্বচ্ছ। তবে তখন এতটা গতি থাকে না। যারা পারবেন তারা উপরটায় যাবেন, আমাদের তো ফিরতেই হবে উপরটা দিয়ে। অসম্ভব সুন্দর, দারুণ সুন্দর, মানে মেঘালয় ভ্রমণে এই ঝর্ণাটা দেখতেই হবে, এত সুন্দর। ফেরার সময় দেখি এবার টিকিট কাউন্টার খুলে দিয়েছে। টিকিটের মূল্য এক একজনের 50 টাকা, আর সেখানেই কয়েকটি খাবারের দোকানও আছে। একটি খাবারের দোকান থেকে চা ও বিস্কুট খেয়ে আমরা ফিরতি পথ ধরলাম। দেখলাম
আরো বেশ কিছু পর্যটক ঝর্ণা দেখতে এখন এদিকে আসছেন। এবার ব্যাগপত্র গুছিয়ে হোটেল ও খাবারের টাকা মিটিয়ে রওনা হলাম স্নন পেডাংয়ের উদ্দেশ্যে। এই যাওয়ার পথেই এখান থেকে 13 কিলোমিটার দূরে আরও একটা ঝর্ণা দেখে নেব। তবে তার জন্য প্রধান রাস্তা থেকে 1 কিলোমিটারের মতো আমাদের গ্রামের ভিতরে প্রবেশ করতে হবে। এই ঝর্ণার নাম ক্রাংসুরি, কিন্তু বৃষ্টি এখনো থামেনি। ক্রাংসুরি জলপ্রপাতের দিকে যাচ্ছি। 300টা সিঁড়ি আছে, নামা শুরু হয়েছে। আর মানে এখনো পর্যন্ত না ওই মোহটা কাটেনি ফেফে ওয়াটারফলসের। দারুণ সুন্দর লেগেছে রাস্তাটা। এলাম যেটা, উফ, অপূর্ব অপূর্ব। মানে বর্ষায় মেঘালয়, উফ বাবা রে। আমি যে 2-4টে জায়গায় ঘুরেছি, মেঘালয় মনে হয় সব থেকে সবুজ। আমি এত সবুজ কোথাও দেখিনি। আর মানে একটু অন্যরকম সত্যি। মানে আমি তো কোনোদিনও স্কটল্যান্ড যাইনি, ছবিতে দেখেছি অনেকটাই। মানে ওই জন্যই স্কটল্যান্ড অফ দ্য ইস্ট বলা হয়। সুন্দর, খুব সুন্দর। সবুজে ঘেরা সুন্দর রাস্তা ধরে ঝর্ণা দেখতে নিচে নামতে শুরু করলাম। একটি পাহাড়ি ঝর্ণা রাস্তার বাম দিক দিয়ে হু হু শব্দে বয়ে চলেছে। কিছুটা নামার পরই একটা ভিউ পয়েন্ট থেকে অনেক উঁচু থেকে ঝর্ণাটিকে দেখতে পেলাম। ক্রাংসুরি ঝর্ণার যখন একদম সামনে এসে পৌঁছালাম তখন টিকিট কাউন্টারটি চোখে পড়ল। এই ঝর্ণা দেখার জন্য টিকিট মূল্য বড়দের 50 আর ছোটদের 30 টাকা। আপনি চাইলে একটি লাইফ জ্যাকেট ভাড়া নিয়ে এই ঝর্ণায় স্নানও করতে পারেন, যার মূল্য 100 টাকা। তবে এখন বর্ষাকাল আর ঝর্ণার স্রোত দেখার মতো, সেই কারণে এখন ঝর্ণার নিচে স্নান করায় বারণ আছে। তবে আপনি চাইলে ঝর্ণার ঠিক উপরে নদীর জল এসে যেখানে প্রাকৃতিকভাবে একটি সুইমিং পুলের সৃষ্টি করেছে সেখানে স্নান করতে পারেন। দারুণ দারুণ লাগছে। ক্রাংসুরি ঝর্ণার পার্কিংয়ে বেশ কয়েকটি খাবারের দোকান আছে। আমরা ঠিক করলাম দুপুরের খাবার আজ এখানেই খাওয়া যাক। ক্রাংসুরি জলপ্রপাতের পার্কিং লটে আমি এখন বসে আছি। এখানে অনেক খাবারের দোকান আছে, মোটামুটি 10-12টা খাবারের দোকান আপনারা পেয়ে যাবেন। এখানে উপরেও একটা বসার জায়গা আছে, তা আমি ভাবলাম কি যে খোলামেলা জায়গা, এখানে 4-5টা দেখতে দেখতে খেয়ে নিই। তা আমরা মাছের যে থালি তার অর্ডার করেছি। এখানে আপনারা মাছ, নিরামিষ আর মাংস সব পেয়ে যাবেন। ম্যাগি আছে, পাস্তা আছে, ব্রেড বাটার আছে, এগুলো পেয়ে যাবেন। তা এখানে রেট দেখুন কেমন। মাছের হচ্ছে 180 টাকা, আর চিকেন যেটা আছে সেটা হচ্ছে 170 টাকা। আর যদি নিরামিষ যেটা আছে ভেজ থালি নেন সেটা হচ্ছে 130 টাকা। একটু দামটা বেশি নিয়েছে, কিন্তু মাছটা দেখলাম অর্ধেক মাছ দিয়েছে সবাইকে। মাছ অর্ধেক দিয়েছে। আর এখানে একটা লোকাল একটা ওদের সুন্দর একটা চাটনি দিয়েছে। এখানে আলু ভাজা দিয়েছে,
আলু ভাজা 2 রকম দিয়েছে নিশ্চয়ই। আচ্ছা, আলু ভাজার সাথে কাঁকরোল আছে, এই যে ছোট, আর একটা খুব সম্ভবত এটা মনে হচ্ছে ঝিঙে বা চিচিঙ্গা কিছু একটা হবে। আর এই বাঁধাকপি দিয়েছে, ডাল দিয়েছে, আর একটা ব্যাম্বু শুটের চাটনি দিয়েছে যেটা খুব ঝাল, তো সেটাও আপনারা খেয়ে দেখতে পারেন। এখানে এক ধরনের লঙ্কা পাওয়া যায় যেটা খুব ঝাল হয়। আর এখানে স্যালাড দিয়েছে, শসা, লেবু, লঙ্কা আর পেঁয়াজ। তো এই খাবার এখানে একটা জিনিস কি, যদি আপনার মানে ভাতের পরে আবার বলবেন ভাত দেবে, কোনো অসুবিধা নেই। জোয়াই ডাউকি রাস্তা ধরে আমরা এগোতে লাগলাম স্নন পেডাংয়ের উদ্দেশ্যে। 33 কিলোমিটার পথ যেতে আমাদের প্রায় ঘন্টাখানেক সময় লাগবে। ধীরে ধীরে আবহাওয়া পরিষ্কার হচ্ছে আর উষ্ণতাও বেড়ে যাচ্ছে, তবে রাস্তার সৌন্দর্য দেখে চোখ ফেরানো যাচ্ছে না। আমার মনে হয় মেঘালয়ের বেশিরভাগ জায়গাগুলোই এক একটি ভিউ পয়েন্টের মতো সুন্দর। এই রাস্তাটাই সোজা চলে যায় ডাউকি গ্রামের দিকে, আর একটি রাস্তা ডান দিকে চলে যায় স্নন পেডাং। আমরা এখন ডাউকির দিকে যাচ্ছিলাম, এই জায়গাটায় দাঁড়িয়ে গেলাম। এই জায়গাটা না অনেকটা আমার জোকো ভ্যালির মতো লাগছে, বা মেঘালয়ের যে মারখাম ভ্যালি আছে সেই রকম লাগছে। এত সুন্দর, মানে টিলার মতন ছোট ছোট ঢিপি ঢিপি পাহাড়, ঢেউ খেলানো পাহাড়, মাঝখান দিয়ে সরু রাস্তা, দু একটা বাড়ি, এত সুন্দর লাগছে, না দাঁড়িয়ে থাকতে পারলাম না। আমরা এখন ডাউকি যাওয়ার রাস্তা দিয়ে যাচ্ছি। পথের মাঝে অজস্র পাথরবাহী ট্রাকের দেখা পেলাম। মেঘালয় থেকে পাথর নিয়ে সীমান্ত পেরিয়ে তারা চলে যাবে বাংলাদেশের দিকে। ডাউকি যাওয়ার রাস্তাকে ছেড়ে ডান দিকে একটি সরু রাস্তা আমরা ধরে নিলাম। এই রাস্তাটির হাল মোটামুটি। রাস্তার বাম দিক দিয়ে একটি পাহাড়ি নদী দুরন্ত গতিতে বয়ে চলেছে। মেঘালয়ের অন্যান্য সব জায়গাগুলির মতোই এই পথেও অনেকগুলি ঝর্ণার দেখা পেলাম। এই স্নন পেডাং যাওয়ার রাস্তার বাম দিকে অনেকগুলি হোমস্টে চোখে পড়ল। এছাড়া আপনারা চাইলে এখানে নদীর ধারে ক্যাম্পিংও করতে পারেন। স্নন পেডাংয়ে থাকার সব থেকে ভালো সময় অক্টোবর থেকে মার্চ মাস, যখন জলের স্রোত অনেক কম থাকে আর জল দেখতে একদম স্বচ্ছ কাঁচের মতো লাগে। এসে গেছি স্নন পেডাং। এখানে পার্কিং বলছে 2 হুইলার 30, হালকা গাড়ি হলে 50, হেভি ভেহিকেল হলে 100। এখানে অনেক হোমস্টে আছে, আর এখানে আবহাওয়াটা মেঘালয়ের একদম বিপরীত। ওখানে এত ঠান্ডা ছিল, মেঘ ছিল, সবুজে সবুজ ছিল, এখানে সবুজটা এখানে আছে কিন্তু এখানে একটু গরম। আর এখানে ঝকঝকে আকাশ, ওখানে তো আকাশই দেখতে পাচ্ছিলাম না। আর এই সামনেই হচ্ছে উমনট রিভারটা এখান থেকে বয়ে যাচ্ছে, আর একটা সুন্দর সাসপেনশন ব্রিজ আছে। আর এখানে অনেক রকম অ্যাক্টিভিটি হয়, সেগুলো কিন্তু শীতের সময় যখন জল কম থাকে। এখন তো অনেক জল আছে, সেই জন্য এইসব কিছুই হবে না। আর অনেক রকম কিছু করা যায়, অ্যাক্টিভিটি আছে, সেই সব আছে ব্যবস্থা। তো আমাদেরকে এখন নামতে হবে, এই দিক দিয়ে নয়, নামতে হবে ওই দিক দিয়ে। আচ্ছা, আমাদের এক একজনের টিকিট হচ্ছে 50 টাকা করে, আর ড্রাইভারের টিকিট লাগে না। চলুন দেখি কোথা দিয়ে যেতে হবে, সেটা হচ্ছে ইহাসে জানা। খাবারের দোকানপত্র সব অনেক আছে। দেখি নদীটা কেমন লাগে। এই নদীতে বোটিং করা যাবে। কত প্রজাপতি, ইস, অনেক প্রজাপতি আছে। এই হচ্ছে সেই ব্রিজটা। এখানে লেখা আছে যে 15 জনের বেশি একসাথে না যাওয়াটাই ঠিক। ইনসিডেন্ট ডিউ টু ওভারলোডিং অন দ্য ব্রিজ। জলটা কিন্তু এখান থেকে দেখে মনে হচ্ছে পরিষ্কার। শীতকালে সব থেকে বেশি পরিষ্কার হবে। পশ্চিম জয়ন্তিয়া পাহাড়ের সবুজে ঢাকা দারুণ পরিচ্ছন্ন একটি গ্রাম স্নন পেডাং।
আর এর অন্যতম আকর্ষণ হলো এই উমনট নদী, যেটি ভারতবর্ষ হয়ে বাংলাদেশের দিকে প্রবাহিত হচ্ছে। অত্যন্ত স্বচ্ছ এই নদীকে ভারতের সবথেকে পরিচ্ছন্ন নদী হিসাবে বিবেচনা করা হয়। পাশেই মাত্র 5 কিলোমিটার দূরে ডাউকি গ্রাম থাকায় অনেকে এই নদীকে ডাউকি নদীও বলে থাকেন। আরও ভালোভাবে এই জায়গাটিকে ঘুরে দেখতে হলে এখানে একটি দিন রাত্রিবাস করতে পারলে খুব ভালো হয়। রাস্তাটা দেখুন কি সুন্দর। আমরা এখন ডাউকির যে বোটিং পয়েন্ট আছে সেখানটায় যাচ্ছি, মানে বাংলাদেশ আর ভারতের বর্ডারটা আমরা দেখতে পাবো। এই যে গ্রামটা আছে, গ্রামটার নাম হচ্ছে ডাউকি। আর ওই উমনট যে রিভারটা, ওই রিভারটাই ওই স্নন পেডিংয়ে গিয়েছিলাম, ওখান থেকে এখান দিয়ে বয়ে বাংলাদেশের দিকে চলে যায়। ওর ফ্লোটা ওই সামনের দিকে ছিল না, ওখান থেকে এখানে আসলে মানে স্নন পেডিং থেকে এখানে কতক্ষণ সময় লাগলো আসতে? 5 কিলোমিটারের মতো। তাহলে ওই ধরুন, রাস্তাটা একটু খারাপ বলে তাই অনেক সব গাড়ি ছিল, পাথরের গাড়ি, যেগুলো বর্ডার দিয়ে যাচ্ছিল। মিনিট 15 রাস্তা। স্নন পেডিং জায়গাটা একটু অন্যরকম, ওখানে ওই শীতের সময়টা প্রচুর ক্যাম্পিং হয়। আর এটা হচ্ছে ওই বাংলাদেশের বর্ডারটা আছে, সেটা একটা কত খাবারের দোকান আছে এখানে। আসার সময় বোটিংটা হয়, একদম পরিষ্কার জল দেখা যায়, তবে সেটা শীতের সময়। আসুন, ভালো লাগছে আমার। এই সুপারি গাছ, এরকম সবুজে সবুজে ঢাকা গ্রাম আমার খুব ভালো লাগে। এখন অনেক জল আছে না, একটু আসার সময় বোটিং হচ্ছে। আচ্ছা, একটা বোট 800 টাকা, 3 জন করে 45 মিনিটের সময়। ডাউকি ট্যুরিজম অ্যান্ড ডেভেলপমেন্ট সোসাইটি। এখন এই পড়ন্ত বেলায় ডাউকিকে খুব সুন্দর দেখাচ্ছে। ডাউকি পশ্চিম জয়ন্তিয়া পাহাড় জেলার মধ্যেই অবস্থিত, কাছেই ভারত বাংলাদেশ তামাবিল পোস্ট। আমাদের এদিকের শিলং আর বাংলাদেশের সিলেট থেকে নিয়মিত এখানে বাস চলাচল করে। এই কারণে দুই দেশের পর্যটকই এখানে দেখা যায়। এই সন্ধ্যার দিকে আমরা আর বোটিং করলাম না। নুরদা আমাদের খুব ভালোভাবে সীমান্তর বিষয়গুলি বুঝিয়ে দিল। মানে এই যে বাঁশটা যেখানটা দেওয়া আছে, তারপরেই হচ্ছে বাংলাদেশ, মানে ওই দিকের বোটগুলো সব বাংলাদেশের। হ্যাঁ, ওটা সব বাংলাদেশ। আচ্ছা, এদিকে এইরকম করে এদিকে গিয়ে সিধা এদিকে গেছে। আচ্ছা, মানে এদিকে সিধা, এদিকে ওই পাহাড়ের ওই দিকে ঠিক আছে। দেখতে গিয়ে সিধা ওর এদিকে চলে গেছে। ওদিকটা পুরো বাংলাদেশ। হ্যাঁ, না ওই এদিকে বর্ডারটা মানে সিধা এদিকে গেছে তো। ও পাহাড়ের ডাউনে আছে। আচ্ছা আচ্ছা, ওইখান থেকে আবার বর্ডারটা এইদিকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে এরম গিয়ে এরম গেছে। হ্যাঁ, এরকম গেছে। এই তোরা হয়ে গারো হিলস হয়ে ওইদিকে চলে গেছে। আচ্ছা আচ্ছা। ডাউকিতে অনেকগুলি খাবারের, আনারস আর মাল্টা লেবুর দোকান আছে। তারই একটাতে আমরা দাঁড়িয়ে গেলাম। এখানকার মানুষগুলি বেশ হাসি খুশি। এবার এখান থেকে আমরা সীমান্তর ধারের রাস্তা ধরেই চলে যাব মলিনং। 29 কিলোমিটার পথ যেতে আমাদের ঘন্টাখানেক সময় তো লাগবেই। আবার রাস্তার মাঝে যদি আলো থাকে তাহলে বড় হিল ঝর্ণাকে একবার দেখে নেব। মৌসুমীর মতনই, কিন্তু একটু আলাদা।
মৌসম্বি বাতাবি দুটোকে মিক্স করলে যেমন হয় তেমন লাগছে। মাওলিনং গ্রামে এই রুমটাতে আমি আছি। এটাতে 3 জন শোয়া যাবে। এটা আয়না দিয়েছে আর ফ্যান আছে, দরকার নেই, তো এই দিকটা একটু গরম। এখানে একটা বেড দিয়েছে, টেবিল আছে, আর এই হচ্ছে ওয়াশরুম। এখানে কিছু রাখা যাবে, জানলা আছে, এগুলো ভালো ভিউ আছে, কিন্তু আমি দেখছিলাম। এই হচ্ছে ওয়াশরুম, গিজার আছে, আর এই পিছন দিকে অনেকটা ঝর্ণা আছে বা কোনো ছোটখাটো স্ট্রিম যাচ্ছে। এটার নাম হচ্ছে বেঞ্জামিন গেস্ট হাউস। তো ওরা গামছা দিয়েছে, একটা সিনথল সাবান দিয়েছে। তা এটা ভাড়া হচ্ছে 1,500 টাকা। আমি আপনাদেরকে সমস্ত ডিটেলস দিয়ে দেবো। তো উনি বলছিলেন যে এখন তো সিজনটা অতটা নয়, নাহলে এই রুমটার ভাড়া হচ্ছে একটু বেশি। নিচে একটা রুম ছিল, সেটাও বেশ ভালোই, কিন্তু নিচে তো ওনারা সপরিবারে থাকে। আমি ভাবলাম যে থাক, একটু উপরে এখন সস্তায় পেয়ে যাচ্ছি, তাহলে উপরেই থেকে যাই। তো নিচের রুমটার ভাড়া বলছিল 1,000 টাকা, আর এইটা হচ্ছে 1,500 টাকা। হয়তো সিজন আসলে তখন হয়তো বেড়ে যাবে, 2-2.5 তো নেবেই। তা আপনারা যদি আসেন তাহলে একটু ফোন করে ভালোভাবে জেনে আসবেন, নাহলে এখানে অজস্র হোটেল আছে ভালো ভালো। এটা তো একটু ফেমাস, তো এখানে অনেক হোটেল আছে, সেখানেও আপনারা থাকতে পারেন। আর একটা জিনিস কি, সেটা হচ্ছে ওই যদি কোনো আমার অসুবিধা হয় অবশ্যই আমি আপনাদেরকে জানিয়ে দেবো। ওনারা আমাদেরকে বলছিল কি যে খাবারও এখানে পাওয়া যায়, কিন্তু সব ভেজ। 170 টাকায় ওই ডাল, সবজি, ভাত, ডাল, পাঁপড়, এইসব যা যা হয় সেগুলো দেবে। তাই আমি ভাবছি ওখানেই খেয়ে নিই। সামনে এখানটা একটুখানি এগুলোই হচ্ছে, মানে যে মাওলিনংয়ের যে মেন গ্রামটা, সেটা রুট ব্রিজ, এখান থেকে হাঁটলে 20 মিনিট। কালকে সকালে যাব, কাল সকালে আপনাদেরকে ভালোভাবে জানিয়ে দিতে পারবো। আর কালকের প্ল্যান হচ্ছে, কালকে আমরা ওখান থেকে আবার ওয়েস্ট কাশির দিকে ঢুকে যাব। তো এই হচ্ছে প্ল্যান। ঠিক আছে, কালকে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে একটা নতুন পর্বে। টাটা, গুড নাইট। ভ্রমণ সংক্রান্ত বিভিন্ন জায়গার ভিডিও আমি তৈরি করি। যদি আপনাদের এই ধরনের ভিডিও ভালো লাগে, চ্যানেলের সঙ্গে থাকতে পারেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। অনেক ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। খুব ভালো থাকবেন। দেখা হচ্ছে মেঘালয় ভ্রমণের পরের পর্বে।